ক্লাস 9-এর সকল ছাত্রকে ইউটিউব ক্লাসে স্বাগত। তোমাদের পরিবহন আগের দিন শুরু করেছিলাম, ব্যাপন অভিশ্রবণ পড়িয়েছিলাম। তা ব্যাপন অভিশ্রবণের যে পার্থক্য সেটা আগের দিন করানো হয়নি। ব্যাপন হচ্ছে ব্যাপন সর্বদা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। অভিশ্রবণ সর্বদা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, কিন্তু অভিশ্রবণে অর্ধবেদ্য পর্দার মানে গুরুত্ব খুব সাংঘাতিক। আর ব্যাপন অভিশ্রবণের থেকে দ্রুত হয়, কিন্তু অভিশ্রবণ ধীর গতিতে ঘটে। এইটুকুই, তিনটে পার্থক্য করবে যথেষ্ট। এরপরে আমি আসবো, এর আগের দিন নিষ্ক্রিয় পরিবহনের ভাগ ছিল ব্যাপন আর অভিশ্রবণ। আজকে পড়াবো তোমাদের সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন হচ্ছে, পরিবহন মানেই হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে খাদ্যবস্তু বা গ্যাসীয় বা বিভিন্ন মৌলের আদান প্রদান হয়। তা বিভিন্ন মৌলের খাদ্যবস্তু যদি আদান প্রদান হয়, তাহলে সেখানে যদি কোনো শক্তি বা এটিপি দরকার না হয়, যেমন তোমরা নিষ্ক্রিয় পরিবহনের সংজ্ঞাতে ছিল নিজস্ব গতিশক্তির প্রভাবে। কিন্তু সক্রিয় পরিবহন হচ্ছে এমন পরিবহন যেখানে গ্যাসীয় আদান প্রদান বা খাদ্যবস্তুর আদান প্রদান, বিভিন্ন খনিজ মৌলের আদান প্রদান হবে, কোষ পর্দা ভেদ করে কোষের মধ্যে ঢুকবে, কিন্তু সেখানে একটা এটিপি কাজে লাগবে, মানে শক্তির প্রয়োজন হবে। যদি শক্তির সাহায্যে এই আদান প্রদানটা ঘটে, তখন আমরা তাকে বলবো সক্রিয় পরিবহন। এই সক্রিয় পরিবহনটা আমি একটা চিত্রের সাহায্যে ছোট করে বোঝানোর চেষ্টা করি তোমাদের, তোমরা ভালো করে বুঝতেও পারবে। আমি যদি একটা কোষ পর্দাকে এরকম ধরে নিই, তোমাদের বইতে 63 পৃষ্ঠায় ছবিটি আছে, ভালো করে দেখবে। এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে একটা কোষ পর্দা। কোষ পর্দার এরকম লেয়ার থাকে, লেয়ার মানে স্তর। এই স্তরটা কিসের স্তর সেটা আমি তোমাদের আলাদা করে লিখিনি, কারণ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার পড়াতে গিয়ে, কোষ পর্দার গঠন পড়াতে গিয়ে তোমাদের অবশ্যই করে জানা উচিত যে এই দুটো স্তরকে কি স্তর বলে। আমি আলাদা করে লিখলাম না, তোমরা কিন্তু বলবে পরবর্তী যখন ক্লাস শুরু হবে আমি এটা আবার জিজ্ঞাসা করবো যে এটা কি স্তর। আর মাঝে যে এরকম একটা জিনিস থাকে সেটাকে বলা হয় বাহক প্রোটিন। এই বাহক প্রোটিনের মাধ্যমেই এই বস্তুটা, এটাকে ধরো আমি লিখে নিই, দ্রাবক কণা লিখেছি, এটাকে লিখে দিই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কোষের ভেতরে ঢোকাতে হবে। তাহলে আমরা কিভাবে ঢোকাবো? যেমন প্রথম এই বাহক প্রোটিনে এসে ম্যাগনেসিয়ামটা লাগলো, লাগার সাথে সাথে সেটা আস্তে 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 এখানে এলো। এটা কিন্তু কোষ পর্দা, আর ভেতরে কিন্তু কোষ, এটা হচ্ছে কোষ। তাহলে যখন এখানে এসে লাগলো, একটা এটিপিকে নিল, এটিপিকে নিয়ে এটাকে কোষের ভেতরে ঢুকিয়ে দিল। তাহলে এই এটিপিটা এই ম্যাগনেসিয়ামকে ঢোকাতে কাজে লাগলো। এটা কে খরচ করলো? এই কোষটা এই এটিপিটা খরচ করলো। কেন? এই ম্যাগনেসিয়ামটা কোষের ভেতরে ঢোকাবে বলে। এই পুরো জিনিসটা কিন্তু কোষ পর্দা, আর কোষ পর্দার ভেতরে কিন্তু এটা পুরোটা কোষ। কোষ একটা এটিপির বিনিময়, মানে একটা এনার্জি কারেন্সির বিনিময় ম্যাগনেসিয়ামকে উপর থেকে নিচে ঢোকানো। মানে কোষ পর্দার এটা ধরো পরিবেশ, এই পরিবেশ থেকে ভেতরে ঢোকালো। তাহলে পরিবেশ থেকে ভেতরে ঢোকালো একটা বাহক প্রোটিন এবং একটা এটিপির বিনিময়। তাই এই জিনিসটাকে আমরা কি বলবো? সক্রিয় পরিবহন। তাহলে সক্রিয় পরিবহনটা কি তোমরা চিত্রের সাহায্যে দেখলে। এবার একটুখানি বলে দিই সক্রিয় শোষণ কি, নিষ্ক্রিয় শোষণ কি। খুব সহজ। বিভিন্ন খনিজ মৌল বা বিভিন্ন প্রয়োজনীয় মৌলগুলো যদি এক কোষ থেকে আরেক কোষে কোনো শক্তির সাহায্য ছাড়াই, মানে এটিপির সাহায্য ছাড়াই যদি এক কোষ থেকে আরেক কোষে পরিবহন হয়, বা এক কোষ গ্রহণ করে আরেক কোষ সেটাকে বর্জন করে, তখন তাকে বলা হয় সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। আর যদি এক কোষ থেকে আরেক কোষ কোনো ধাতু বা খনিজ মৌল যদি এক কোষ থেকে আরেক কোষে যায়, বা খাদ্যবস্তু এক কোষ থেকে আরেক কোষে গেল, এটিপির বিনিময়, একটা এটিপি প্রয়োজন হলো সেই খাদ্যবস্তুটাকে বা সেই মৌলটাকে এক কোষ থেকে আরেক কোষে স্থানান্তর করতে, তখন তাকে বলা হয় সক্রিয় শোষণ। সক্রিয় পরিবহনটাকে তোমাদের ছবি এঁকে বললাম, তার সাথে সাথে সক্রিয় শোষণ কাকে বলে, নিষ্ক্রিয় শোষণ কাকে বলে সেটাও বললাম। এইবার বলি, আমি ব্যাপারটা তোমাদের বোঝানোর চেষ্টা করি যে এখন যেটা তোমাদের বলাবো সেটা হচ্ছে মূলজ চাপ কাকে বলে। মূলজ চাপ মানে তোমরা বুঝতেই পারছো, মূলের চাপ। আরো ভালো করে যদি বলতে পারি, মূলের মধ্যে থাকা মূলরোমের কোনো একটি কোষের চাপ, তাকে আমরা কি নামে ডাকছি? মূলজ চাপ। এই মূলজ চাপ কাকে বলে বা কিভাবে সৃষ্টি হচ্ছে এবার বলবো ছবি এঁকেও আমি দেখাবো। যেমন বলি,
যেমন উদ্ভিদের মূলরোমের একদম শেষ প্রান্তে থাকা একটা কোষ, সেটা পরিবেশের সাথে মানে মাটির সাথে একদম কাছাকাছি, সেটা পুরো মাটির সংস্পর্শে আছে, মূলরোমের শেষ প্রান্তের কোষটি। এবার বলি কোষ রসের ঘনত্ব বেশি, আর পরিবেশ মানে মাটির ঘনত্ব কম। মানে কোষ রসের যা ঘনত্ব নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়ে, মাটির ঘনত্ব সেরকম নয়। তাহলে অভিস্রবণের নিয়ম কি? অভিস্রবণের নিয়ম হচ্ছে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে পদার্থের অণুগুলো যাবে। তাহলে এখানে বেশি কে? মাটির মূলরোমের কোষ, কম কে? পরিবেশ। তার মানে পরিবেশ থেকে পদার্থের অণুগুলো মূলরোমের থাকা কোষের মধ্যে ঢুকবে। তাহলে কোষটি কি হবে? মূলরোমে থাকা কোষটি কি হবে? ফুলবে অবশ্যই করে। যদি বাইরে থেকে কোনো জিনিস ঢোকে তাহলে সেটা অবশ্যই করে ফুলবে। তাহলে পরিবেশ থেকে ওই কোষের ভেতরে ঢুকলো, তাহলে এটাকে আমরা কি অভিস্রবণ বলবো? অন্ত অভিস্রবণ। এক্ষুনি কথা স্যার অভিস্রবণ কেন? কম মানে কম থেকে বেশির দিকে যাচ্ছে, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যাচ্ছে। এবার প্রশ্ন আসবে, স্যার অর্ধবেদ্য পর্দা দরকার হয় না? হ্যাঁ, অর্ধবেদ্য পর্দা হচ্ছে কোষ পর্দাটা এখানে অর্ধবেদ্য পর্দা রূপে কাজ করছে। কোষ পর্দা অতিক্রম করে বাইরের পদার্থের অণুগুলো মানে কম ঘনত্বযুক্ত মানে পরিবেশ থেকে বা মাটি থেকে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যাচ্ছে। বেশি ঘনত্বযুক্ত স্থান কোনটা? কোষ। তাহলে কোষ পর্দা অতিক্রম করে যখন জল বা খনিজ লবণ যখন ওই কোষের মধ্যে ঢুকলো, কোষটা স্ফীত হয়ে গেল মানে বড় হয়ে গেল। কোষটা স্ফীত হওয়ার সাথে সাথেই মূলের যে কোষটা স্ফীত হলো বা মূলগুলো রসস্ফীত হলো, মূলের যে কোষগুলো সেগুলো সবগুলো ফুলে গেল। সেটা কি ফলে যেখানে একটা চাপ সৃষ্টি হয়, যেমন আমরাও যদি খুব বেশি খেয়ে নিই পেটটা প্রচন্ড ফুলে যায়, আমাদের একটা চাপ সৃষ্টি হয়, সেটা কি বলা হচ্ছে মূলজ চাপ। তাহলে মূলজ চাপ কি হলো? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পরিবেশ থেকে জল ও খনিজ লবণ মূলরোমের কোষে ঢুকলো, মূলরোমের কোষগুলো রসস্ফীত হলো, মূলরোমের কোষগুলো রসস্ফীত হওয়ার সাথে সাথে মূলে একটি রসস্ফীত জনিত চাপ সৃষ্টি হলো, তাকে আমরা কি বললাম? মূলজ চাপ। এটা তোমাদের মাথায় থাকবে। এবার মূলজ চাপটা আমি তোমাদের একটা রাফলি ছবি এঁকে বোঝাচ্ছি। তোমাদের বইতে ডিটেলস বড় করে ছবি আছে, সেটাও তোমরা দেখবে পৃষ্ঠা নাম্বার 63 তলার দিকে রয়েছে ছবিটা। আমি তোমাদের মূলজ চাপ কাকে বলে সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করছি। পরিবেশ তার ঘনত্ব কম, কোষ তার ঘনত্ব বেশি, ফলে কি হলো? পরিবেশ থেকে জল আর বিভিন্ন মৌল কোষে ঢুকলো, এই কোষে ঢুকলো। ঢোকার সাথে সাথে কি হলো? এই কোষগুলো আগের তুলনার থেকে একটু বেশি করে ফুলে গেল। ফুলে যাওয়ার সাথে সাথে এই মূলে একটা চাপ সৃষ্টি হলো, সেই চাপটাকে আমরা বলবো মূলজ চাপ। ক্লিয়ার? এবার তোমাদের যে জিনিসে আসবো সেটা হচ্ছে সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। তোমাদের আগেই বলে দিয়েছি সক্রিয় আয়ন শোষণ কাকে বলে, নিষ্ক্রিয় আয়ন শোষণ কাকে বলে। এবার বলি উদ্ভিদে পরিবহন দুভাবে হয়, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন, আরেকটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। একটু সহজে বোঝানোর চেষ্টা করি। ঊর্ধ্বমুখী পরিবহন যে কলার মাধ্যমে হয় তার নাম জাইলেম, আর নিম্নমুখী পরিবহন যে কলার মাধ্যমে হয় তার নাম হচ্ছে ফ্লোয়েম। তোমাদের মাথায় রাখতে হবে এটা। আর ঊর্ধ্বমুখী পরিবহনটা কি, নিম্নমুখী পরিবহনটা কি? এই যে মাটি থেকে জল শোষণ করলো সেটা শেষ অবধি সেটা পাতায় যাবে। তাহলে মাটির জলটা পাতায় গেল, তার মানে উপরের দিকে। তাহলে এই পরিবহনটার নাম ঊর্ধ্বমুখী পরিবহন। সেটা কোন কলার মাধ্যমে হলো? জাইলেম কলা। সেটা কোথায় থাকে? উদ্ভিদ দেহে থাকে। আবার পাতায় তৈরি হলো খাদ্য, সেটা তো উদ্ভিদ দেহে সমগ্র অঙ্গে পৌঁছাতে হবে। যেমন পাতা থেকে কাণ্ডে আসতে হবে, কাণ্ড থেকে মূলের কোষগুলোতে খাবার পাঠাতে হবে। তাহলে এই যে পাতা থেকে মূল অবধি যে পরিবহনটা হচ্ছে সেটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। এই পরিবহনের জন্য কোন কলা দায়ী? ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলার মাধ্যমে পাতায় তৈরি খাদ্যটা নিম্নমুখী পরিবহনের মাধ্যমে এতে এলো, কিসে এলো? মূল অবধি এসে পৌঁছালো। এটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। আর একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। এই ঊর্ধ্বমুখী পরিবহনে আমরা রসের উৎস্রোতটা দেখব, যে রসের উৎস্রোত কাকে বলে। এই রসের উৎস্রোতটা হচ্ছে রসের উৎস্রোত আর মূলজ চাপ খুব কাছাকাছি। মূলজ চাপের ফলে মূলগুলো রসস্ফীত হয়েছে, মূলের কোষগুলো ফুলে উঠেছে, সেখানে একটা চাপ দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে মূলজ চাপ। তাহলে এই মূলজ চাপগুলো সেগুলো রসস্ফীত হয়ে
ফুলে উঠেছে। এবার মূলগুলো রসস্ফীত হয়ে যখনই ফুলে উঠলো সেটা মূলজ চাপ হলো। এবার আমরা দেখব যে মূলজ চাপের ফলে এই কোষগুলো আস্তে আস্তে স্ফীত হয়েছে, ফুলে গেছে। যখনই বাইরে থেকে এর মধ্যে কোনো জিনিস ঢুকেছে তাহলে তার মধ্যে ঘনত্ব আগের থেকে কমে গেছে। তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, যখনই কোষগুলো আগের থেকে বড় হয়েছে, যেমন মূলটা আমি আরেকবার যদি এঁকে নিই, তাহলে এই কোষটা এরকম ছিল, সেটা আস্তে আস্তে এরকম হয়েছে। কখন? বাইরে থেকে জল ঢোকার পর। তাহলে এই কোষটার কি ছিল? ঘনত্ব ছিল বেশি। আর এই কোষটার কি হয়েছে? ঘনত্ব হয়েছে কম। এই কোষটা যখন ঘনত্ব কম হয়েছে, এবার আমি কাণ্ডের দিকে চলে আসি। কাণ্ডের কাছাকাছি যে কোষগুলো আছে, এই কোষগুলো, তখন কি হয়েছে? এদের ঘনত্ব কি আছে? বেশি আছে। সেই অভিস্রবণ প্রক্রিয়ায় নিয়ম যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে, এটা এখন ঘনত্ব কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে অভিস্রবণ প্রক্রিয়া, অন্ত অভিস্রবণ প্রক্রিয়া উপর দিকে উঠবে। প্রথমে এই কোষ, তারপর থেকে এই কোষ, তারপর থেকে এই কোষ, শেষ অবধি পাতায় এসে পৌঁছাবে। এই যে আস্তে আস্তে রস বা কোষ রস যাকে বলছে কোষ রস, সেই কোষ রস আস্তে আস্তে মূল থেকে শেষ অবধি পাতায় এসে পৌঁছালো, ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে এই যে পাতায় এসে পৌঁছালো, এইটারই নাম হচ্ছে রসের উৎস্রোত। সেটাই বইতে খুব বড় করে তোমাদের বোঝানো আছে। আলটিমেটলি কথাটা হচ্ছে এইটাই, যে আস্তে আস্তে মূলজ চাপের ফলে মূল থেকে আস্তে আস্তে কাণ্ডের কোষে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় মূল থেকে শোষণ করা জল, পরিবেশ থেকে শোষণ করা খনিজ লবণ মিশ্রিত জল আস্তে আস্তে পাতায় পৌঁছাচ্ছে যে উৎস্রোতের কারণে, তাকেই বলছি রসের উৎস্রোত। আর পাতায় কেন যাচ্ছে? ওই যে অতিরিক্ত জল বাষ্পমোচন আকারে ফেলে দিয়েছে, তাই ওখানে ঘাটতি আছে, ওই ঘাটতি পূরণ করার জন্য জল সেখানে পৌঁছাচ্ছে। এবার বলি, এইটার জন্য এই রসের উৎস্রোত সম্পর্কিত দুটো মতবাদ আছে। দুজন বিজ্ঞানী দু রকম বলছেন। একজন বিজ্ঞানী বলছেন এটা মূলজ চাপের জন্যই হয়, মূলে যে চাপ সৃষ্টি হচ্ছে সে কারণেই হয়। আরেকটা বিজ্ঞানী বলছেন না, মূলজ চাপের জন্য নয়, এটা বাষ্পমোচনের জন্য হচ্ছে। বাষ্পমোচনে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জল পাতার পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেখানে একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে, একটা টান সৃষ্টি হচ্ছে। সেই টানের ফলে অটোমেটিক মাটি থেকে জল নাকি পাতায় পৌঁছে যাচ্ছে। তাহলে এই দুটো মতবাদের মধ্যে আমরা এখন ডিটেলসে আলোচনা করে এটাই দেখব যে মূলজ চাপ মতবাদটা বেশি গ্রহণযোগ্য না বাষ্পমোচন টান এই মতবাদটা বেশি গ্রহণযোগ্য। তাহলে এইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধুমাত্র এইটুকুই জানবো যে রসের উৎস্রোতটা কি, বোঝালাম তোমাদের ছবি এঁকে, যে মূলজ চাপ বা বাষ্পমোচন টানের ফলে তুমি যেটাই বলো, যে মূলের কোষগুলো স্ফীত হলো, তার ঘনত্ব কমলো, সেখান থেকে কাণ্ডের কোষগুলোর ঘনত্ব বেশি, তাই কম থেকে বেশির দিকে কোষ পর্দা অতিক্রম করে কোষ রস গেল। এই যে রসের উপরের দিকে যে পরিবহন বা ঊর্ধ্বমুখে যে পরিবহন, তাকে আমরা বলছি রসের উৎস্রোত। সেটা আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছালো? পাতায় গিয়ে পৌঁছালো। কোন কলার মাধ্যমে? জাইলেম কলার মাধ্যমে। আর এইটা সম্পর্কিত দুটো মতবাদ কি কি? একটা মূলজ চাপ মতবাদ, একটা হচ্ছে বাষ্পমোচন টান মতবাদ। এই মূলজ চাপ মতবাদটা হচ্ছে মূল দ্বারা জল শোষণ করে কোষগুলো স্ফীত হলো, সেই স্ফীত হওয়ার ফলে একটা চাপ সৃষ্টি হলো, সেই চাপের ফলে রসের উৎস্রোত ঘটলো বা উপর দিকে পরিবহন হলো, সেটাই হচ্ছে মূলজ চাপ মতবাদ। এবার পরে আমরা বাষ্পমোচন টান মতবাদ বা মূলজ চাপ মতবাদটা কেন গ্রহণযোগ্য হলো না, যেটা স্টিফেন হেলস 1772 সালে বলেছিলেন, সেটা কেন গ্রহণযোগ্য হলো না, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই অবধি পড়ো, পৃষ্ঠা নাম্বার 65 মূলজ চাপ মতবাদ অবধি আমি তোমাদের পড়িয়েছি। এই অবধি পড়ো। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই ফোন করে জানতে পারো। বাড়িতে থাকো, ভালো।